20 নাম্বার থেকে আমরা শুরু করব। 20 নাম্বার অঙ্ক বলতেছে the following figures are available from the books of MS Sima Enterprise for the year ended 31st December 2015 2015 সালের আমাদের এই কোম্পানির কিছু ইনফরমেশন দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ম্যাটেরিয়াল ইনভেন্টরি 1 তারিখে। ম্যাটেরিয়াল ইনভেন্টরি বলতে র ম্যাটেরিয়াল দেওয়া আছে 1 তারিখে 1000 টাকা। এরপরে বলতেছে ম্যাটেরিয়াল ইনভেন্টরি অন 31st ডিসেম্বর 2014 2000 টাকা দেওয়া আছে 31 ডিসেম্বরের ব্যালেন্স। এগুলো কিন্তু র ম্যাটেরিয়াল, শুধু ম্যাটেরিয়াল বলতে র ম্যাটেরিয়াল পর্যন্ত। যদি ম্যাটেরিয়াল ইউজ শুধু একটা ম্যাটেরিয়াল থাকতো, পুরো কোশ্চেনে একটা ম্যাটেরিয়াল থাকতো, তাহলে এটাকে আমরা বলতাম র ম্যাটেরিয়াল ইউজ। যেহেতু দুইটা সালে দুইটা দেওয়া, তার মানে এটা হলো প্রারম্ভিক কাঁচামাল, এটা সমাপনী কাঁচামাল, আর একটা হচ্ছে পারচেজ। ঠিক আছে, পারচেজ হলো ম্যাটেরিয়াল পারচেজ ডিউরিং 2040। ম্যাটেরিয়াল পারচেজ করছে কত? 10,000 টাকার ম্যাটেরিয়াল পারচেজ করছে। ওয়েজেস দেওয়া আছে 7,500, ফ্যাক্টরি ওভারহেড 4,500, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 4,200, সেলিং ওভারহেড 5,250, প্রফিট দেওয়া আছে 6,090 টাকা। তো এখন আমরা নিচের ইনফরমেশনগুলো একটু পড়ি। তার আগে এগুলো একটু বলে নেই যে কোথায় কে যাবে, কোন সেকশনে কে যাবে। প্রথমে আমরা শুরু করবো ওপেনিং র ম্যাটেরিয়াল দিয়ে। ঠিক আছে, 1,000 টাকা। তো আমরা দেখো একটু সাথে সাথে করে ফেলি, তাহলে একটু আগায় গেলাম। ওপেনিং ইনভেন্টরি বা ওপেনিং র ম্যাটেরিয়াল কত টাকা? 1,000 টাকা। তার সাথে পারচেজ অফ ম্যাটেরিয়াল, এই 10,000 টাকার পারচেজ করছিলাম সেটা যোগ করলাম, তার টোটাল হলো 11,000। আর বাদ দিব আমি ইন্ডিং র ম্যাটেরিয়াল আছে 2,000 টাকা। সবসময় এই 3 টাকা আমরা 3টা অ্যামাউন্ট ফার্স্টে বসায় ফেলবো। থাকলে 2,000 বসালাম, আমার হাতে রইল আর 9,000। র ম্যাটেরিয়াল ইউজ করছি আমরা 9,000। এর সাথে ওয়েজের যোগ করবো, ওই যে 7,500 আছে, 7,500 যোগ করলাম, পেলাম প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ হবে। ফ্যাক্টরি ওভারহেড হলো 4,500। ফ্যাক্টরি ওভারহেড 4,500, তাহলে ফ্যাক্টরি ওভারহেড 4,500 যোগ করলাম, হলো 21,000 টাকা। এরপরে 21,000 হলে এটার নাম কি? ওয়ার্ক কস্ট বা কস্ট অফ প্রোডাকশন আমরা বলতে পারি, অথবা কস্ট অফ গুডস বলতে পারি। তিনটা নামই দেওয়া যাবে, কারণ আমাদের অঙ্কে দুইটা স্টেপ নাই। দুইটা স্টেপ বলতে একটা হলো ওয়ার্কিং প্রসেসের একটা স্টেপ ছিল, মানে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, এগুলো যোগ বিয়োগ করতাম। আবার ফিনিশ গুডস অর্থাৎ সমাপনী মজুদ পণ্যের প্রারম্ভিক সমাপ্ত পণ্যের প্রারম্ভিক এবং সমাপনীটা যোগ বিয়োগ করতাম। তো দুইটা স্টেপ না থাকার কারণে আমরা এটাকে চাইলে ওয়ার্ক কস্ট দেখতে পারি, কস্ট অফ প্রোডাকশন দেখতে পারি, অথবা কস্ট অফ গুডস দেখতে পারি। এরপরে আমরা যেটা বসাবো সেটা হলো, এই পর্যন্ত তো বসাইছি, আর দুইটা জিনিস বাকি। একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, একটা হলো সেলিং ওভারহেড। বসালাম অ্যাডমিনিস্ট্রেটিভ 4,200, সেলিং এ 5,250। তাহলে টোটাল কস্ট অফ সেল বা টোটাল কস্ট হলো 30,450। ঠিক আছে, এরপরে আমরা যোগ করবো প্রফিট। প্রফিট হলো 6,090। 6,090 আমরা প্রফিট অ্যাড করলাম, তাহলে আমাদের টোটাল সেলস আসতেছে 36,540। ঠিক আছে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার না? এগুলো সব ইনফরমেশন ছিল হলো 2000 কত 14 যে আমরা কাজ করলাম, 14 কাজ করছি। ঠিক আছে, কারণ আমাদের প্রশ্ন প্রথমেই বলছে প্রিপেয়ার এ কস্ট শিট ফর 2014, 2014 সালের কস্ট শিট করবো। নিচের যে ইনফরমেশন গুলো দেখতেছো সেগুলো সব 15। ঠিক আছে, নিচের ইনফরমেশন গুলো সব 15। তো আমরা 14 সালের ইনফরমেশন নিয়ে কাজ করলাম। সেকেন্ড কাজটা করতে হবে 15 সালে। Ascertain the sales price of the job order service in 2015। এটাকে আমরা বলি ডাবল কস্ট শিট, দুইবার কস্ট শিট করতে হয়। ঠিক আছে, ফার্স্ট কস্ট শিট করছে 14। এই 14 যেই খরচ, তাদের খরচের কি বলবো আমরা, যে খরচ যেরকম ভাবে খরচ হয়েছে সেই খরচের ভিত্তিতে আমাকে কি করতে হবে? 2015 সালে কস্ট শিট তৈরি করতে হবে। ঠিক আছে, তো এখন 15 সালের যে আমি কস্ট শিট তৈরি করব, সেটা করার জন্য নিচে কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো একটু দেখি। দেন আমাদের বিভিন্ন ক্যাটাগরির কস্ট শিট আছে। একটা ক্যাটাগরি হলো নর্মাল ভাবে করা, যেটা আমরা প্রথম দিক দিয়ে করছি।
আর একটা কস্ট শিট হলো মিসিং থাকে, যে তুমি করতেছো মাঝখান দিয়ে একটা মিসিং, সেটা আবার কি করতে হয়, চিন্তা করে উল্টা দিক থেকে চিন্তা করে মিসিংটা বের করতে হয়। এরকম অঙ্ক আমরা দেখে আসছি। 3 নাম্বার হলো তোমার ডাবল কস্ট শিট বলে, ডাবল কস্ট শিট, দুইবার কস্ট শিট করতে হবে, সেটা হলে যে এখন যেটা করো সেটা। আর একটা আছে টেন্ডার কস্ট শিট, টেন্ডার কস্ট শিটটাও অনেকটা ডাবল কস্ট শিটের সাথে মিল আছে, ঠিক আছে। এরকম 4টা-5টা ক্যাটাগরি অঙ্ক আছে আমাদের। তো আমরা অলরেডি 2টা ক্যাটাগরি করে ফেলছি, এখন আমাদের টেন্ডার কস্ট শিট আর ডাবল কস্ট শিটটা বাকি আছে। ডাবল কস্ট শিটটা এখানে করতেছি। তো in the year 2015 the factory received an order for a job which will require material টাকা 1200 and wages 750। বলতেছে এই কোম্পানি নতুন করে অর্ডার নেবে, ফ্যাক্টরি রিসিভ অন অর্ডার, নতুন করে একটা অর্ডার নেবে, সেই অর্ডারে আমাদের ম্যাটেরিয়াল কস্ট যাবে 1200 টাকা, ম্যাটেরিয়াল কস্ট যাবে 1200 টাকা অ্যান্ড ওয়েজেস যাবে কত টাকা, 750 টাকা। এই দুইটা আমরা আগে বসাবো। ডাবল কস্ট সেকেন্ড যে কস্ট শিটটা করবো 2015, ওইখানে গিয়ে আমরা এই প্রথমে কার মান বসাবো, ম্যাটেরিয়ালের মান বসাবো 1200 আর ওয়েজেসের মান বসাবো 750। সবসময় মনে রাখবা ডাবল কস্ট শিট বা টেন্ডার কস্ট শিটে আমাদের পরবর্তী যে ম্যাটেরিয়াল কস্ট লেবার কস্ট থাকবে সেটা আমরা প্রথমে বসাবো। ম্যাটেরিয়াল কস্ট যেটা থাকে সেটা র ম্যাটেরিয়াল ইউজটা থাকে, ওই বিগিনিং এন্ডিং ওইগুলো না, সরাসরি ইউজটাই দেওয়া থাকবে। সেকেন্ড কস্ট শিট বা আমাদের সেকেন্ড যে ম্যাটেরিয়ালটা সেটা অলওয়েজ ইউজটা দেওয়া থাকবে। এটা আমাদের ম্যাটেরিয়াল 1200 বসাবো, ওয়েজেস 750 বসাবো। এই দুটো যোগ করলে আমরা বলবো প্রাইম কস্ট, ঠিক আছে। এই দুটো আমরা যোগ করলাম, পেলাম প্রাইম কস্ট। প্রাইম কস্টের পরে কি আসবে, ফ্যাক্টরি ওভারহেড আসবে। দেখি ফ্যাক্টরি ওভারহেড সম্পর্কে কিছু বলছে কিনা। The management of enterprise intend to earn a profit 10% higher than the present profit earning in 2014। এটা প্রফিটের কথা বলছে, অর্থাৎ শেষে যে আমরা প্রফিট যোগ করব ওই প্রফিটের কথা বলতেছে। এই প্রফিটটা কত হবে বলতেছে, আগে যেই হারে প্রফিট করতো 14 সালে যেই হারে প্রফিট করছে তার থেকে 10% বেশি প্রফিট করবে। তো 14 সালে কত পার্সেন্ট প্রফিট করছে সেটা আমাকে আগে ওয়ার্কিং করে বের করতে হবে, ঠিক আছে। তো এটার কাজ যেহেতু সবার শেষে, তা আমরা একটু পরে যাইতেছি। এটাতে আমাদের পার্সেন্টেজ বাড়াইতে হলে আগে তো আমার জানতে হবে যে 14 সালে কত পার্সেন্ট প্রফিট করছিল, ওই প্রফিটের পার্সেন্টেজ বের করতে পারি, তাকে আমি 10% বাড়াই দিলেই 15 সালের প্রফিটের পার্সেন্টেজ বের হয়ে যাবে। And assume that the factory overhead has gone up by 15%। ফ্যাক্টরি ওভারহেড আগে যা হইতো তার থেকে 15% বেড়ে গেছে। গন আপ বলতে এখানে বৃদ্ধি করা যেতে চাইতেছে। আগে যতটুকু ফ্যাক্টরি ওভারহেড হইতো তার 15% আরো বাড়াইতে হবে ফ্যাক্টরি ওভারহেড। And selling and administrative overhead has gone down by 20%। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এটা কমে যাবে 20%, ঠিক আছে। তাহলে দুইটা জিনিস কিন্তু, তিনটা জিনিস কিন্তু এখানে নতুন পেলাম। একটা হলো প্রফিট বাড়াইতে হবে, একটা হলো ফ্যাক্টরি ওভারহেড বাড়াইতে হবে, আর কি সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটা কমাইতে হবে। অ্যান্ড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অ্যাজ পার্সেন্টেজ অফ ওয়ার্ক কস্ট। আর একটা জিনিস পেলাম যে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের যে পার্সেন্টেজ যে আমি কমাবো, তা আমার তো আগে পার্সেন্টেজ বের করতে হবে নাকি। তো ওই পার্সেন্টেজটা কিভাবে বের করবো বলে দিছে। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর পার্সেন্টেজ অফ ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্টের সাহায্যে তুমি কি করবা, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের পার্সেন্টেজ বের করবো। অনেক কিছু কিন্তু বলছে এখানে, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। প্রথমে আমি কি করব, ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ কত ছিল 2014 সালে। হ্যাঁ, এই মাইক্রো এটা অফ করে নিন। কি বললাম, প্রথম কাজ হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজটা কত সেটাকে বের করব। কোন সালে, 14 সালে। তাহলে 14 সালের ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ আমি কিভাবে বের করব। ফ্যাক্টরি ওভারহেড আছে কত, 4,500। এই ফ্যাক্টরি ওভারহেডটা অলওয়েজ সম্পর্ক হলো ওয়েজেসের সাথে। ফ্যাক্টরি ওভারহেডের সম্পর্ক থাকবে ওয়েজেসের সাথে, এটা প্রশ্নে বলা থাকুক আর না থাকুক। ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ বের করতে হলে তোমার ওয়েজেসের সাহায্য নিতে হবে। তাহলে এই 4,500 টাকাকে তুমি ভাগ করবা ওয়েজেস দিয়ে, গুণ করবে 100 দিয়ে। ফ্যাক্টরি ওভারহেডের টাকাকে ওয়েজেস দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে তুমি পাবা ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ কত। এটা তোমার ফার্স্ট কাজ।
ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এই দেখো ফ্যাক্টরি ওভারহেড কি লিখছি, পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড 2014 সালের ফ্যাক্টরি ওভারহেড বের করবো কিভাবে, ফ্যাক্টরি ওভারহেডকে ডিরেক্ট ওয়েজেস দ্বারা ভাগ করবো। সবসময় প্রশ্নে বলা থাকুক আর না থাকুক, এটা অলওয়েজ ওভারহেডের পার্সেন্টেজটা বের করবো ওয়েজেসের সাহায্য নিয়ে। তাহলে আমাদের পার্সেন্টেজ 60%, আর ফ্যাক্টরি ওভারহেড ওয়েজেসের 60% হলো ফ্যাক্টরি ওভারহেড। বুঝতে পারছি, এই 60% বের করলাম। তা আমাদের প্রশ্নে কি বলছিল, ফ্যাক্টরি ওভারহেডকে বাড়াইতে হবে, কত পার্সেন্ট বাড়াইতে হবে, ওই 15% বাড়াইতে হবে। ফ্যাক্টরি ওভারহেড আমি বানাইছি কত, 60%, তার 15% যদি বাড়াই, 60%-এর 15% করলে কত হয়, এই যে দেওয়া আছে, 60%-এর 15% করলে পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড 2015, 60% যোগ 60%-এর 15%, 60-এর 15 কি 9 হয়, দেখি তো, জি স্যার 9 হয়, এর 15% 9, তাহলে 9% আর 60 টোটাল 69% আমার নিয়ে কাজ করতে হবে। তো যেহেতু আমি একটা ওয়ার্কিং করছি, তাহলে এই একটা ওয়ার্কিং এর অ্যাপ্লাইটা আমি একটু করে নিই। আমরা কোন পর্যন্ত করছিলাম, প্রাইম কস্ট পর্যন্ত করছিলাম, এরপরে নাম দিছি ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ভাই এখানে 60% কি আসলো? এই যে উপরের লাইনে, এই যে এখানে করে রাখছি, ফ্যাক্টরি ওভারহেডকে ডাইরেক্ট ওয়েজেস দ্বারা ভাগ করলে আমি ফ্যাক্টরি ওভারহেডের রেট পাবো 2014 সালের, কারণ আমি এই টাকাগুলো সব নিয়েছি 14 সালের। 14 সালের রেট বের হলে আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে 14 সালে যে হারে ফ্যাক্টরি ওভারহেড হয় তার থেকে আরো 15% বেশি হবে 15 সালে। 15 সালে আমরা 15% বাড়ায়া দেখছি 69,000 হয়। তাহলে আমি যে এই পার্সেন্টেজটা বের করলাম, এটা অ্যাপ্লাই করবো কার উপর, এটা অ্যাপ্লাই করবো যার সাহায্যে আমি এই পার্সেন্টেজটা বের করছি। এই ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ আমি যার সাহায্য নিয়ে বের করছি তার উপরে এই পার্সেন্টেজটা অ্যাপ্লাই করবো। এটা আমি সাহায্য নিয়েছিলাম কার, ওয়েজেসের, তখন ছিল 14 সালের ওয়েজেস, এখন আমি অ্যাপ্লাই করবো কার, 15 সালের ওয়েজেসের উপর। 15 সালের ওয়েজেস কত, 750, তার উপরে আমি অ্যাপ্লাই করতেছি 69%, 5180। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, অর্থাৎ আমি পার্সেন্টেজ বানাইছি কার সাহায্য নিয়ে, তার উপরেই আবার অ্যাপ্লাই করতে হবে কিন্তু। ঠিক আছে, আমরা 14 সালের ওয়েজেস ছিল 7,500 আর ওভারহেড ছিল 4,500, তাহলে আমরা ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ জানতে হবে কার সাহায্য নিয়ে, ওয়েজেসের সাহায্য নিয়ে। তাহলে ওয়েজেস দিয়ে ভাগ করবো, করে 100 দিয়ে গুণ করবো, বের হয়েছিল 60। এই 60টাকে কোশ্চেনে বলছিল 15% বাড়াইতে, বাড়ায়া হয়েছে 69। এই 69টা আমি আবার অ্যাপ্লাই করবো ওয়েজেসের উপর, কত সালের ওয়েজেস, যেহেতু আমি 15 সালে করতেছি তাহলে 15 সালের ওয়েজেসের উপর পার্সেন্টেজ করে 518 টাকা আসছে। অর্থাৎ 750 টাকা যদি ওয়েজেস হয়, তাহলে 518 টাকা হবে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমরা পেলাম ওয়ার্ক কস্ট। ঠিক আছে, এই পর্যন্ত হলো। এরপর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের কথা বলছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা বাড়াইতে বলছিল কত পার্সেন্ট, 20%। ঠিক আছে, 20% ফ্যাক্টরি ওভারহেড গন ডাউন, কমাইতে বলছে 20%। এবং প্রশ্ন বলেও দিচ্ছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভটা কিভাবে বের করতে হবে, কার সাহায্য নিয়ে, ওয়ার্ক কস্টের সাহায্য নিয়ে। এটা প্রশ্নে থাকলেও আমরা ওয়ার্ক কস্টে করি, না থাকলেও ওয়ার্ক কস্ট দিয়ে করি। এর মনে রাখবা, ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ বের করতে হবে ওয়েজেসের সাহায্য নিয়ে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স এগুলো সাহায্য নিতে হয় তার পূর্বেরটা, অর্থাৎ ওয়ার্ক কস্টের সাহায্য নিতে হয়। তার মানে এভাবে মনে রাখতে পারো যে ফ্যাক্টরি ওভারহেডটা তার পূর্বে কেসে আছে ওয়েজেস, তাহলে ওয়েজেসের সাহায্য নিব। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্সটার পূর্বে কে আছে, আছে হলো ওয়ার্ক কস্ট, তাহলে ওয়ার্ক কস্টের সাহায্য নিব। বুঝতে পারছি, তার মানে এই ওয়ার্ক কস্টের পরে যতগুলো এন্ট্রি থাকার কথা সবগুলো পার্সেন্টেজে বের করতে হলে ওয়ার্ক কস্টের সাহায্য নিতে হবে। বুঝতে পারছি, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং ওভারহেড এই দুইটাই আমি সাহায্য নিব ওয়ার্ক কস্টে, তাহলে আমরা দুটোই বের করি আলাদা আলাদা। প্রথমে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড করতেছি ওয়ার্ক কস্টের সাহায্য নিয়ে, যার সাহায্য নিব তাকে রাখবো নিচে। ঠিক আছে, তাহলে 4,200, এই যে 4,200 আর ওয়ার্ক কস্ট 21,000 বসাইছি, আমার আসছে 20%। আমাকে কমাইতে বলছে 20%, তাহলে আমরা 15 সালে কত হবে, 16% হয়ে যাবে। 20% থেকে 20%-এর 20% কমাইতে বলছে। এই 20% হলো এই যেটা বের করছি, এই 20% হলো যেটা বের করছি, আর এই 20% হলো কমাইতে বলছে যে ওইটা। ঠিক আছে, 20 থেকে 20% কমাবা, 16 টাকা থাকবে, 16% থাকবে। একইভাবে সেলিং এরটাও করছি, সেলিং এর ওভারহেড আছে 5,250, 5,250 ভাগ করবো ওয়ার্ক কস্ট দিয়ে, গুণ করবো 100 দিয়ে, 25%। এই 25% 20% কমাবো, 25% থেকে 20% কমে আসতেছে 20%। হ্যাঁ, তাহলে এই দুটো অ্যাপ্লাই করবো কার উপর, নতুন করে আমরা ওয়ার্ক কস্ট করছি তার উপর।
ওয়ার্ক প্রাইস দেখো 2468, তার উপর আমি অ্যাপ্লাই করলাম 16%, হইল 3095। আর সেলিং এ আমাদের টাকা ওই ওয়ার্ক কস্টের উপরেই অ্যাপ্লাই হবে, কারণ এই পার্সেন্টেজটা আমি ওয়ার্ক কস্টের সাহায্যে করছি। 20% আমাদের 494 টাকা আসবে। তাহলে মোট আমার ওয়ার্ক কস্ট আর ওই অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং মিলে আসতেছে কস্ট অফ সেলিং 3357 টাকা। আর আরেকটা বাকি আছে, সেটা প্রফিট। প্রফিটটা কি করতে বলছিল? বাড়াইতে বলছিল। প্রফিট দুই ভাবে ক্যালকুলেট করা যায়, এক কস্ট প্রাইসের উপর ভিত্তি করে, আর একটা হলো সেলস প্রাইসের উপর ভিত্তি করে। কোশ্চেনে কোন প্রাইসের উপর করতে হবে সেটা বলে নাই, ঠিক আছে? যদি বলা থাকতো তাহলে ওই অনুযায়ী কাজ করতে হতো। কোশ্চেনে যেহেতু বলে নাই যে কার সাহায্য নিয়ে আমি প্রফিট বের করবো, প্রফিট অন সেলসও হইতে পারে, প্রফিট অন কস্টও হইতে পারে। তা আমাদের এখানে একটু ভুল হয়েছে, এটা এখানে প্রফিট অন কস্ট হবে। তো কস্টের সাহায্য নিয়ে করছি, একটু কারেকশন হবে, প্রফিট অন কস্ট হবে, আমরা কস্টের সাহায্য নিই। সেলসের সাহায্য নিলে আমার একটা ঝামেলা কি, যে নিচে আবার এখানে বিয়োগ টিয়োগের ব্যাপার স্যাপার আছে, সেটা আমরা আরো সামনে অঙ্ক আছে তখন বুঝবো। তো আমরা যেহেতু কোশ্চেনে যেহেতু কিছু বলা নাই, তো আমরা কস্ট প্রাইসের উপরেই কাজ করতেছি। তুমি যে সেলস প্রাইসের উপর নিলে যে হবে না তা কিন্তু না, হবে, সেম রেজাল্টই আসবে। এইখানে একটু কাজ আবার বাড়তি করতে হবে, সেই জন্য আমরা সরাসরি কাজটা ইজি করার জন্য আমরা কস্ট প্রাইসের সাহায্য নিয়ে প্রফিট বের করছি। তাহলে কিভাবে পাবো? যেহেতু আমি প্রফিটের পার্সেন্টেজ বের করবো, তাহলে প্রফিট থাকবে উপরে, আর কার সাহায্য নিব? কস্টের, তাহলে কস্টটা থাকবে নিচে, যেটাকে আমরা প্রফিট অন কস্ট বলি। প্রফিট অন কস্ট, কস্টের উপর প্রফিট, ঠিক আছে? তো আমাদের এইখানে একটু স্পেলিং মিস্টেক আছে, ঠিক করে নিই। কি এস ছিল? ও এস ছিল, বোঝা যায়নি, দেখা ছোট তো। তো আমরা পার্সেন্টেজ করে দেখলাম 20% প্রফিট ছিল 2014, আর কস্ট যা হইতো তার 20% প্রফিট করতো 2014। কিন্তু আমাদের 15 সালে কিন্তু প্রশ্নে বলে দিয়েছিল 10% বাড়াইতে। এই যে 10% বাড়াইতে বলছে, আসলে আগে যা প্রফিট হবে সেই পার্সেন্টেজটা আরো 10% বাড়াইতে বলছিল, বিদায় আমরা 10%-এ 2% আসে। 20%-এ 10% 2% আসে, তাহলে টোটাল হলো কত? 22%। তাহলে কি আমি সবগুলো ক্যালকুলেশনে কিন্তু আমাদের ডিরেকশন যেভাবে দেওয়া ছিল সেভাবে করছি, এবং কার সাথে কার ভাগ করব এটা অলওয়েজ মনে রাখতে হবে, কারণ পরে যতগুলো আমরা অঙ্ক করবো, ডাবল কস্ট শিট বলো, টেন্ডার কস্ট শিট বলো, সব ক্ষেত্রে কিন্তু এইভাবেই কাজ হবে, ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস মনে রাখতে হবে, আর এই তিনটা জিনিসই বের করতে হবে, ডাবল কস্ট শিট বা টেন্ডার কস্ট শিট। ডাবল কস্ট শিট, টেন্ডার কস্ট শিটের মধ্যে পার্থক্য হলো এইখানে এইগুলো দেওয়া থাকবে না, মানে এখানে যেমন আবার বাড়াইতে হয় কমাইতে হয় ওই রকম থাকবে। এই বাড়ানো কমানোটা হলো ডাবল কস্ট শিটে হয়, আর বাড়ানো কমানো ছাড়া সরাসরি পার্সেন্টেজ বের করবো, ওই পার্সেন্টেজটাই অ্যাপ্লাই করবো, সেটা হলো টেন্ডার কস্ট শিট। টেন্ডার কস্ট শিট বলতে পার্সেন্টেজ অফ প্রফিট অন এটা কস্টটা, এটা একটু স্যার একবার একটু বুঝাই দিন। প্রফিটটা হলো আমাদের কোশ্চেনে বলছে যে 2014 সালে যত পার্সেন্ট প্রফিট হবে, 2015 সালে তার 10% বাড়াইতে হবে। তো আমার এই বাড়ানোর জন্য পার্সেন্টেজ আগে বের করতে হবে যে 2014 সালে কত পার্সেন্ট প্রফিট হইতো। এই প্রফিটটা দুইটা ভাবে বের করা যায়, সেলসের সাহায্যে, কস্টের সাহায্যে। সেলসের সাহায্যে যদি হয় তাহলে নিচে সেলস লিখবো, আর যদি আমরা কস্টের সাহায্যে বের করি তাহলে নিচে কস্ট লিখবো। কস্টের সাহায্যে বের করলে আমাদের ক্যালকুলেশন ইজি হয় দেখে আমরা কস্টের সাহায্য নিয়েছি। আমরা পরবর্তী অঙ্কগুলোতে দেখবো কিভাবে সেলসের সাহায্যে করে। কেন করবো? কারণ এখানে বলে দিবে যে সেলসের সাহায্যে প্রফিট বের করতে, এই জন্য আর আমরা এখানে বিস্তারিত বলি নাই, আমরা কস্টের সাহায্যে সরাসরি বের করছি। যেটা প্রফিট ছিল 2014 সালে 6090, আর কস্ট ছিল 30,450। এর সাহায্য নিয়ে আমি বের করলাম 20%, এই 20% 10% বাড়াইতে বলছিল, টোটাল 22% হয়েছে, ঠিক আছে? এই 22% আমি কার উপরে অ্যাপ্লাই করবো? এই কস্টের উপরে অ্যাপ্লাই করে আমাদের সর্বশেষ প্রফিট দাঁড়ালো 4096 টাকা, ঠিক আছে? এই ছিল আমাদের ডাবল কস্ট শিট কিভাবে করতে হয়। এরপরে যাব আমরা পরের অঙ্কে, টেন্ডার কস্ট। টেন্ডার কস্ট শিট হলো তোমার এই কি করা, কি বলে, একটা সালের কস্ট দেখে অন্য একটা সালে কস্ট কেমন হইতে পারে তার একটা দাম নির্ধারণ করা, দর নির্ধারণ বলি না আমরা। যেমন ওই বিভিন্ন ক্ষেত্রে কাজের পূর্বে কি করে, একটা টেন্ডার জমা দেয় না বিভিন্ন কোম্পানি, যে তাদের এই কাজটা করতে এত টাকা লাগবে, এই কাজটা করতে, এই কোম্পানির কাজটা করতে এত টাকা লাগবে। এই টেন্ডার গুলো করে কিভাবে?
পূর্বের অভিজ্ঞতা নিয়ে না অন্যান্য কোম্পানির কাজ করে দেয়। তো ওইগুলার ভিত্তিতেই তারা কি করে একটা ক্যালকুলেট করে দেখে যে কত খরচ হইতে পারে, যে কে কত টাকায় করে দিতে পারবে। তারপরে দেখে যে যার যার বিভিন্ন বড় বড় প্রকল্পগুলা সেগুলো কি করে বিভিন্ন জনের এই টেন্ডার গুলো একটু যাচাই বাছাই করে দেখে যে কার কেমন গুডউইল আছে বা কে কেমন কাজ করে বা কত টাকা খরচের মধ্যে করে, এইগুলো চিন্তা ভাবনা করে তারা টেন্ডারটা পাস করায়। ঠিক আছে, তো ওই টেন্ডার কলগুলো কিভাবে করে সেটা হলো এখন আমরা দেখবো। ঠিক আছে, এটা আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠানে দেখতেছি। এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন জিনিসের উপরে টেন্ডার করতে পারে। তো এখন টেন্ডার প্রসিড দেখবো। ঠিক আছে, অর্থাৎ 2014 সালের ভিত্তিতে আমার 2015 সালে সরি এটা 15 সালের ভিত্তিতে 2016 সালে টেন্ডার বা দর কত হবে সেটা দেখবো। আচ্ছা দেখি। From the following particular, prepare a state plan of cost having showing cost of material used, অর্থাৎ ব্যবহৃত কাঁচামাল বের করতে বলছে, কস্ট অফ প্রোডাক্ট উৎপাদন ব্যয় বের করতে বলছে, সি নাম্বারে বলছে টোটাল কস্ট বের করতে, ডি নাম্বারে বলছে পার্সেন্টেজ অফ ওয়ার্ক কস্ট অন দ্য কস্ট টু প্রোডাক্টিভ ওয়েজেস, পার্সেন্টেজ বের করতে বলছে একটা। ওই যে আমি একটু আগে পার্সেন্টেজ বের করছি না, ওইরকম একটা পার্সেন্টেজ বের করতে বলছি। এই পার্সেন্টেজ কার পার্সেন্টেজ বের করতে বলছে? প্রোডাক্টিভ ওয়েজেস ওয়ার্ক কস্টের পার্সেন্টেজ বের করতে বলছে। ঠিক আছে, প্রোডাক্টিভ ওয়েজেসের সাহায্যে। তারপরে পার্সেন্টেজ অফ অফিস অন কস্ট ও ওয়ার্ক কস্ট, পার্সেন্টেজ অফ অফিস এক্সপেন্স যেটা বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা সেলিং একটু আগে যেটা শিখে আসছে ওইটার কথাই বলতেছে, যেটা বের করতে বলছে কার সাহায্য নিয়ে? ওয়ার্ক কস্টের সাহায্য নিয়ে। তাহলে আমাদের টোটাল 5টা রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে হবে। তো 5টা রিকোয়ারমেন্ট কমপ্লিট করার জন্য আমরা একটা ছক করব। ওই ছকের মধ্যে এই প্রথম 3টা রিকোয়ারমেন্ট হয়ে যাবে, আর ছকের বাইরে আমরা ডি আর ই বের করবো, পার্সেন্টেজটা ছকের বাইরে দেব। ঠিক আছে, তো প্রথম ইনফরমেশন আছে ইনভেন্টরি অফ ফিনিশ গুডস 2014 12/31 31 তারিখ 2014 সালের ডিসেম্বর মাসে কত টাকা ছিল? 56,000 টাকা ছিল। ইনভেন্টরি অফ ম্যাটেরিয়াল 31/12/2014 25,600। ম্যাটেরিয়াল পারচেজ করছে 5,84,000। প্রোডাক্টিভ ওয়েজেস মজুরির কথা বলতেছে 3,97,600। সেলস অফ ফিনিশ গুডস আছে 11,84,000। ইনভেন্টরি অফ ফিনিশ গুডস 31/12/15 60,000 টাকা। ইনভেন্টরি অফ ম্যাটেরিয়াল 31/12/2015 27,200। এরপরে আছে ওয়ার্কস ওভারহেড চার্জ আর হচ্ছে অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্স। এখন প্রশ্ন হলো আমাদের অনেকেই কি করে যে মনে করে যে কোশ্চেনে অনেক ভুল আছে। ভুলটা কই? আমি নিজেও প্রথম যখন এই কোশ্চেনটা তৈরি করে সলিউশন করার পরে আমি মনে করছি কি ভুল আছে, কিন্তু এক জিনিস খেয়াল করো যে এখানে কি আসলে কি কোনো ভুল আছে তারিখের মধ্যে? দেখো তো কেউ তারিখে কি কোনো ভুল পাও না? ঠিক আছে তারিখ, আমি প্রথমে তারিখে ভুল আছে ঠিকঠাক করে বলে না ঠিক আছে, ওরা আবার কারেকশন করছে। তারিখে কি কোনো ভেজাল আছে? দেখো তো, মনে দেওয়া না ভেজাল, কারণ দুইটাই তো হিসাব কাল শেষই দেখাইতেছে। এখন ঝামেলা তো হয়ে গেল, কারণ তোমার তো লাগবে একটা শুরুর ব্যালেন্স, একটা লাগবে শেষের ব্যালেন্স। এই যে ইনভেন্টরি ফিনিশ গুডস কি আছে? হ্যাঁ ওইটা না, আমি তারিখের কথা বলছি। ফিনিশ বস্তু দুইটা আছে, ইনভেন্টরি দুইটা আছে, মানে ম্যাটেরিয়াল, ইনভেন্টরি অফ ম্যাটেরিয়াল বা র ম্যাটেরিয়াল। বোঝার সুবিধাতে আমি র লাগাই দেবো, সমস্যা। স্যার একটা 2014, একটা হলো 2015-তে। 2014 হলো শুরু, 2015 শেষ। 2014 শুরু, হ্যাঁ আর 2015 শেষ। 2014 শুরু বলতে এর 2014 শুরু না 2014 শেষ মানে 2015 শুরু, এইভাবে বলতে হবে। 2014 সালের 31 তারিখের ব্যালেন্স যেটা, এই 12টা 1 সেকেন্ড হলেই তো কি হয়ে যাবে, এটা 2015 1 তারিখের হয়ে যাবে না? তার মানে কি এই স্যার ওইটা স্যার প্রারম্ভিক মজুদ, আর এটা হলো সমাপনী মজুদ 2015-টা। 12 দেখে সমাপনী বুঝো না, কারণ এটা 14 সালের 12/31, তার মানে আমাকে বুঝতে হবে এটা 15 সালের শুরুর ব্যালেন্স। এটা 15 সালের শুরুর ব্যালেন্স, এটা 15 সালের শেষের ব্যালেন্স। ঠিক আছে, আমার অঙ্ক করতে হবে 2015 সালে। তার মানে এই তারিখ দেখে আবার ভয় পেয়ে যায় না যে প্রশ্ন মানে ভুল আছে। ঠিক আছে, তাহলে আমাকে এটা বিগিনিং ধরে করতে হবে না? হ্যাঁ বিগিনিং তো, মানে এই 31/12/2014 তোমার মনে করো ডিসেম্বরের 31 তারিখ রাত 12টা 1 সেকেন্ড হয়েছে, তখন এটা কি হয়ে যাবে? এটা 2015 হয়ে যাবে। 15 তারিখ কাজ করতে হবে। তো
তো এইগুলো নিয়ে আমরা প্রথমে একটা কস্ট শিট তৈরি করবো। নিচের ইনফরমেশন গুলো আমাদের আদার ইনফরমেশন আমি আর জানা আছে দেখে আমি বলতে পারতেছি যে এটা সেকেন্ড কস্ট শিটের জন্য। তোমাদের তো পুরো কোশ্চেনই পড়তে হবে, তোমরা নিজেরাও পড়লে বুঝতে পারবে যে পরের কস্ট শিটের জন্য। আচ্ছা, তো আমরা দেখি প্রথম কস্ট শিটটা কমপ্লিট করি। প্রথম কস্ট শিটে বলবে বিগিনিং ওপেনিং র ম্যাটেরিয়াল, এই যে ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল 1 তারিখের ব্যালেন্সটা আসবে। 1 তারিখ বলতে 14 সালের 31 তারিখ যেটা, সেটা 15 সালের 1 তারিখের ব্যালেন্স। বিগিনিং 25,600, এর সাথে যোগ হবে র ম্যাটেরিয়াল পারচেজ। র ম্যাটেরিয়াল পারচেজ যোগ হবে। র ম্যাটেরিয়াল পারচেজ হলো 5,84,000 টাকা। এই যে বাদ যাবে সমাপনীটা, অলওয়েজ বসে যাবে এভাবে। সমাপনী কোনটা? এই যে সমাপনী 27,200। ঠিক আছে, এটা পাবো আমরা র ম্যাটেরিয়াল ইউজ। এই নাম্বারটা কেন দিলাম? রিকোয়ারমেন্ট এতে এটা চাইছে, এই জন্য এখানে আবার ইন্ডিকেট করে দিচ্ছি এই নাম্বার এটা চাইছে। বি নাম্বারে যেটা চাইছে সেটা করার জন্য আমাদের প্রোডাক্টিভ ওয়েজের যোগ করতে হবে। প্রোডাক্টিভ ওয়েজের যোগ করলে আমরা পাবো প্রাইম কস্ট। প্রাইম কস্ট পেলাম। প্রাইম কস্টটা আমার চাই নাই, চাইছে পরেরটা। প্রাইম কস্টের সাথে ওয়ার্ক কস্ট যোগ করবো, ওয়ার্কস ওভারহেড যোগ করবো। কত? 87,472 টাকা। 87,472 টাকা। 87,472 যোগ করলাম, হলো আমাদের কস্ট অফ প্রোডাকশন বা ওয়ার্ক কস্ট। এটা আমাদের 3 নাম্বার বি নাম্বার রিকোয়ারমেন্টে চাইছে, এই যে কস্ট অফ প্রোডাকশন বা ওয়ার্ক কস্ট। ঠিক আছে, তারপরে আমরা যাব হলো পরের এন্ট্রি, ওয়ার্কস ওভারহেড করলাম। ওয়ার্কস ওভারহেডের পরে কি বলবে? বিগিনিং ফিনিশ গুডস। বিগিনিং ফিনিশ গুডস, বিগিনিং ফিনিশ গুডস কত আছে? বিগিনিং ফিনিশ গুডস আছে 2014 সালে 56,000 টাকা। এই 56,000 যোগ করবো। ঠিক আছে, 56,000 যোগ করলাম, আর ইন্ডিংটা বাদ দেবে। ইন্ডিং হলো 60,000। বাদ দেবে আমরা কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা যোগ করবো। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা আছে 71,048 টাকা। এটা যোগ করলে আমরা পাবো টোটাল কস্ট। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল করবো, নর্মালি আমাদের কি করা হয়, আমরা তো ওই পার্টে চাই না, এটাতে গেলে বলবো, সমস্যা নেই। এখন ওই সেকেন্ড পার্টের কথা বলতেছি, সেটা আমার পূর্বে, যেটাতে পরে যাই আমরা এটা শেষ করি। তাহলে কি করলাম? আমরা প্রথমে কস্ট শিট তৈরি করলাম। আমাদের বি নাম্বার ছিল ওয়ার্ক কস্ট, সেটা বের করছি। সি নাম্বার ছিল টোটাল কস্ট, সেটাও বের করছি। এটা তো ফার্স্ট এতটুকুর কাজ তুমি করে ফেলছো, এ থেকে সি পর্যন্ত রিকোয়ারমেন্ট এই ছকটার মধ্যে কমপ্লিট করে ফেলছো। এখন তোমার কাজ হবে নিচে কি বলছে সেটা দেখা। প্রশ্ন পড়ার নিয়ম হলো পুরাটাই পড়া, তা আমি একটু ভেঙে ভেঙে বললাম। সেকেন্ড পার্ট টেন্ডার কস্ট শিটে বোঝার উপায় কি? এই যে দেখি টেন্ডার, টেন্ডার নিবে নতুন করে, সেটার জন্য কিছু ইনফরমেশন আছে। দ্য কোম্পানি ইজ অ্যাবাউট টু সেন্ড এ টেন্ডার ফর এ লার্জ প্ল্যান। একটা নতুন প্ল্যান, বড় একটা প্ল্যানের জন্য একটা টেন্ডার তৈরি করবে। দ্য কস্টিং ডিপার্টমেন্ট এস্টিমেটেড দ্যাট দ্য ম্যাটেরিয়াল রিকোয়ার উড কস্ট টাকা 40,000। তো এই কোম্পানি চাইতেছে কি, যে কোম্পানিটা দেখতেছে যে তারা যেই প্রোডাক্টটা তৈরি করবে তার জন্য ম্যাটেরিয়াল খরচ হবে 40,000 টাকা। টেন্ডার যারা নেয় তারা কিন্তু আগে আবার নির্ধারণ করে নেয় যে কতটুকু কাজ হবে, তার ভিত্তিতে এইগুলো আমরা করে থাকি। ঠিক আছে, তো 40,000 টাকা এবং ওয়েজেস টু ওয়ার্ক ফর মেকিং দ্য প্ল্যান উড কস্ট টাকা 24,000 এবং ম্যাটেরিয়াল লেবার কস্ট যাবে কত? লেবার কস্ট যাবে 24,000 টাকা। ঠিক আছে, এইটা কিন্তু এটা ফিক্সড। এইটা কিন্তু আমাদের বাজার যাচাই বাছাই করে তারা এটা ফিক্সড করে রাখে, এই 40,000 আর 24,000 টাকা। ঠিক আছে, কারণ তো কতটুকু তুমি পণ্য উৎপাদন করবা তার কস্ট কত হবে সেটা কিন্তু আগে নির্ধারণ করা যায়, কিন্তু বাকি যেই খরচগুলো সেগুলো আপ ডাউন হইতে পারে। ঠিক আছে, বিভিন্ন কারণে ওইগুলো আমাদের চেঞ্জ হইতে পারে। তো সেইগুলো আমাদের ডিটারমাইন পূর্বে করা যায় না, এগুলো আগে ডিটারমাইন করা যায়। এই ম্যাটেরিয়াল কস্টটা এবং লেবার কস্টটা এগুলো পূর্বেই নির্ধারণ করে রাখা যায়। যে বাকি কস্টগুলো নির্ধারণ করা যায় না, সেগুলো আমরা নির্ধারণ করে হলো ইসের বেসে তোমার এই কি বলে যে পূর্বের যে কস্টগুলো ছিল সেই পূর্বের কস্টগুলোর ভিত্তিতে পরের যে কস্টগুলো সেগুলো আমরা নির্ধারণ করে থাকি। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট কাজ হবে কি করা, প্রশ্নে যে পার্সেন্টেজগুলো বের করতে বলছিল সেই পার্সেন্টেজগুলো আগে বের করব। আমরা ফার্স্টে পার্সেন্টেজ বের করতে বলছিল ওয়ার্ক কস্টের পার্সেন্টেজ, আর সেকেন্ডে করতে বলছিল অফিস অন কস্ট টু ওয়ার্ক কস্ট।
দুইটা পার্সেন্টেজ আমাদের বের করতে বলছে, সেই জন্য আমরা আগে দুইটা পার্সেন্টেজ বের করি। ফার্স্ট দুইটা কাজ, ফার্স্ট পার্সেন্টেজটা বের করি। দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্ক কস্ট ওয়ার্কস ওভারহেড চার্জ অন প্রোডাক্টিভ ওয়েজেস। আমাদের কোশ্চেন একটু সমস্যা আছে, সেটা তোমাকে বলে নেই। সেটা হলো 2018 সালে যখন কোশ্চেনটা আসছে, বইয়ের মধ্যে এরকম এখানে কস্ট লেখা ছিল, ওয়ার্ক কস্ট। পরীক্ষার প্রশ্নেও কিন্তু ওয়ার্ক কস্টই আসছে। যদি ওয়ার্ক কস্ট থাকে তাহলে এক ঝামেলা। নর্মালি আমরা এটাকে ধরে নেই যে ওয়ার্কস ওভারহেডের কথা বলতেছি। ওয়ার্ক কস্ট কিন্তু এই যে এইটা, তোমাকে এইটা নিয়ে কাজ করতে হইতেছে, বুঝতে পারছি। কিন্তু এখানে আমাদের কোশ্চেনটা হওয়া উচিত ছিল যে তোমার এই ওয়ার্কস ওভারহেড, ঠিক আছে। কারণ আমাদের সেকেন্ড যে কস্টটা বা টেন্ডার কস্টটা তুমি করতে যাবা, সেখানে কিন্তু ওয়ার্ক কস্ট নিয়ে কাজ হয় না, এখানে হয় ওয়ার্কস ওভারহেডের কষ্ট করে। হ্যাঁ, এটা তো আমরা যোগ বিয়োগ করে বের করি না, এটা তো আমি পার্সেন্টেজ করে বের করি না। তো আমরা ধরে নিব যে এটা ওয়ার্ক ওভারহেডই দেওয়া আছে, না ওয়ার্কস ওভারহেড ধরেই আমরা কাজ করব। তো আমরা এই জন্য এখানে লিখে নিছি the percentage of works overhead charged on the productive wages। তো বই ভুল থাকার কারণে প্রশ্ন বারবার ভুল আসে, ওটার কারেকশন করে না। কিন্তু আমাদের সলিউশন গুলো সব আবার এইভাবেই দেয়, সব বই দেয়। তাহলে আমাদের ওয়ার্কস ওভারহেড কত আছে? ওয়ার্কস ওভারহেড আছে 87,472, আর প্রোডাক্টিভ ওয়েজেস আছে কত? প্রোডাক্টিভ ওয়েজেস এই যে কত, 3,97,600, 3,97,600। এটা আমরা বসাবো, বসিয়ে আমাদের 22% আসছে। এটা তার আমার ওই যে বাড়ানো বা কমানো এগুলো কিছু বলে না, টেন্ডার কস্টে ওগুলো বলেও না কোনটা বাড়াইতে হবে কোনটা কমাইতে হবে, ওটা ডাবল কস্ট হতে পারে। এরপরে আমাদের পার্সেন্টেজ চাইছে অফিস এন্ড জেনারেল এক্সপেন্স কার সাহায্য নিয়ে করতে বলছিল? কস্ট অফ প্রোডাকশন বা ওয়ার্ক কস্টের সাহায্য নিয়ে করতে বলছিল। আমরা এই কাজটাই করছি, অফিস এন্ড জেনারেল এক্সপেন্সকে ওয়ার্ক কস্ট দ্বারা ভাগ করছি। তাহলে 71,048 টাকাকে ভাগ করতেছি আমরা ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট ছিল 10,67,472 টাকা, এটা আমরা ভাগ করছি, করে আমাদের রেজাল্ট আসছে 6.6557%। ঠিক আছে, দুইটা পার্সেন্টেজ, আমাদের আর কোনো পার্সেন্টেজ প্রয়োজন হবে না। টেন্ডার কস্ট শিটে আমাদের কোনো সময় মনে রাখবো, কোনো সময়ই এই ফিনিশ গুডসের বিগিনিং এন্ডিং বা ওয়ার্কিং প্রসেসও যদি অঙ্কে থাকে, বিগিনিং এন্ডিং এগুলো কিছু আসে না। টেন্ডার কস্ট শিটে শুধুমাত্র ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড আর অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং ওভারহেড, এই জিনিসগুলো আসে। ঠিক আছে, এইগুলো তো আসবে না, ঠিক আছে, মনে রাখবেন। প্রারম্ভিক সমাপন এগুলো কোনো কিছুই শিটে, এই সেকেন্ড যে টেন্ডার কস্ট শিট, সেই টেন্ডার কস্ট শিটে এগুলো কোনো সময় আসবে না। তো এই জন্যই দেখো ছকটা কিন্তু ওটা থেকে ছোট, ওইখানে সবই আসবে প্রথমটাই, কিন্তু পরেরটায় সব আসবে না। পরেরটা শুধুমাত্র আসবে ম্যাটেরিয়াল 40,000, প্রোডাক্টিভ ওয়েজেস 24,000, এই দুটো কোশ্চেনে আছে। প্রাইম কস্ট বের হলো, আমরা ওয়ার্কস ওভারহেড চার্জ করবো কার উপর, কার সাহায্য নিয়ে বের করছিলাম? ওয়েজেসের সাহায্য নিয়ে বের করছিলাম 22%, এই 22% করে 5,280 আসলো। এরপরে টোটাল কস্ট, টোটাল প্রোডাকশন কস্ট, অফিস এন্ড জেনারেল এক্সপেন্স কার সাহায্য নিয়ে বের করছিলাম? টোটাল প্রোডাকশনের যে কস্ট ছিল তার সাহায্য নিয়ে কাজ করবো। তাহলে এখন তার কস্ট কত? 69,280, তো 69,280 এই যে পার্সেন্টেজ বের করছি সেটা অ্যাপ্লাই করছি। টোটাল কস্ট এর সাথে প্রফিট অ্যাড করবো। এখন প্রশ্ন হলো প্রফিট কত পার্সেন্ট? আগেরটা প্রফিট কত পার্সেন্ট বলছিল? প্রফিট আগেরটা কি প্রফিটের প্রয়োজন ছিল না, কারণ আমার অফিস যাওয়ার দরকার হয়নি। এখন প্রফিটের কথা বলে দিছি নিচে। The tender is to make at net profit of 20% on the selling price. সেলিং প্রাইসের উপর 20% প্রফিট হবে। সেলিং প্রাইসের উপর 20% প্রফিট হবে। যদি বলতে কস্ট প্রাইসের উপরে প্রফিট, তাহলে কোনো সমস্যা ছিল না, যেই কস্ট আমি এখন বের করছি তার উপর পার্সেন্টেজ করে দিলেই হয়ে যেত। এটা আমাকে বলে দিচ্ছে সেলস প্রাইসের উপর, কিন্তু আমরা সেলস তো এখনো পাইনি। সেলস পাইছি মানে যে টেন্ডার প্রাইস, সেলস প্রাইস বলতে টেন্ডার প্রাইসের কথা বলতেছি, দিকে এখন আমি পাইছি পাইনি। কারণ আমাদের কোশ্চেনে যে কস্ট আমি বের করছি তার সাথে কি হইতেছে 20% প্রফিট অ্যাড হবে, হলে আমাদের 100% টাকা মিল হবে। প্রশ্নে যে কস্ট দেখতেছো, আমরা সবসময় মনে রাখবো সেলস হলো 100%, 100% এর মধ্যে টোটাল কস্ট আছে, আবার প্রফিটও আছে। প্রফিট যদি 20% হয় তাহলে কস্ট কত পার্সেন্ট? 80% আছে। এই টাকাটা হলো 80% এর টাকা, এই জন্য এটাকে আমি 80% দিয়ে ভাগ করবো, 20% দিয়ে গুণ করবো, তাহলে আমি পাবো প্রফিট কত।
20% এর টাকাটা বের হয়ে আসবে। তাহলে এই দুটো যোগ করে আমি টেন্ডার প্রাইস পাইতেছি। তাহলে টেন্ডার প্রাইস বা সেলস প্রাইস সবসময় 100 মধ্যে 20 টাকা যদি প্রফিট হয় তাহলে বাকি 80 টাকা হলো খরচ। তাহলে এই টাকাকে 80 দ্বারা ভাগ করব, 20 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাবো প্রফিট কত। ঠিক আছে, এই ছিল আমাদের সেকেন্ড অঙ্কের সলিউশন। তাহলে একটা শিখলাম ডাবল কস্ট শিট, একটা শিখলাম টেন্ডার কস্ট শিট। স্যার প্রফিটের টাকাটা আগে ভাগ করে তারপরে গুণ করব না? হ্যাঁ, সমস্যা 80 দ্বারা ভাগ তারপরে গুণ না? একই আসবে। 80 দেওয়ার পরে 20 দিয়ে গুণ করলে এটাই আসবে। ও আচ্ছা। যদি 30% বলতো তাহলে 70 দিয়ে ভাগ করে 30 দিয়ে গুণ করতাম। মানে দুইটার যোগফল 100 হইতে হবে, দুইটার যোগফল 100 হইতে হবে। ঠিক আছে, এটা আমরা ট্যাক্সও শিখাইছি, আবার ইস্যু শিখাবো। এরপরে যে চ্যাপ্টার কস্ট ভলিউম প্রফিট, সেখানেও শিখাবো এগুলো। দেখো 20-22 নাম্বারটা পারা যাবে কিনা, নতুন কিছু মেবি নাই। আমরা ওই যে ডাবল কস্ট শিট করলাম একটু আগে, ওইটা দেখো নতুন একটা ইনটু নাই এখানে। আর ডিরেক্ট ম্যাটেরিয়াল এটা 15 সালেরটা, ওটা ছক সারা ছিল, এটা ছক দিয়ে বলে দিছে। আসলে 15% 20% বাড়বে, ডিস্ট্রিবিউশন গন আপ গন ডাউন মানে কমে যাবে 10%। এবং সেম ওই অঙ্কটা জাস্ট করে টাকার অ্যামাউন্টটা চেঞ্জ করে দিছে। এটা তোমাদের বাসার কাছ থাকবে 22 নাম্বারটা। ভাই একটু দাঁড়ান, স্ক্রিনশট নিয়ে দেই, আমি সবই দিব, একটু ওয়েট করে সবই দিব। ক্লাস শেষে সবগুলো দিয়ে দিই একসাথে। তুলে একজন তুললে হবে, একজন তুলে গ্রুপে দিলে হবে। তারপর মানে 23-এ কি নতুন কিছু আছে দেখি তো একটু। 23 আমরা এটার উপর আরেকটা ক্লাস নিব, তো এই জন্য একটু ফার্স্ট দেখে দেখে শেষ করে দিচ্ছি। আচ্ছা, এটা আমার দেখতে হবে, 23 আমার পড়াইতে হবে। তুমি একটু আগে কাজ করো, যে কোনো একজন এই দুইটার সলিউশন, তিনটার সলিউশন আগে গ্রুপে দিয়ে রাখো, পরে আমি সামনে দেখতেছি। কত থেকে? 20 থেকে না? 20 তো মনে হয় এই পর্যন্ত নিচে আরো আছে। আর না, একটা আরে বিষয়টা হ্যাঁ 20 নাম্বারটা না, 20-এর সলিউশনটা না বুঝছো? নিছি। এরপরে হলো 21 তো মনে হয় এখানে, আর 21 নেওয়া হয়েছে। এটা 22 আরেকটু নিচে নেই আমি 22 বুঝছো? নেওয়া হয়েছে। ভাইয়া নেই এক মিনিট। আরে একজন নিলে তো, একজন নিয়ে গ্রুপে দিতে হবে। আমি দিয়ে যাচ্ছি গ্রুপে, এখন দিয়ে দেবো। ওকে, তিনটা দিলাম না, এই 23 আমার করাইতে হবে। তারপর দেখি একরকম অঙ্ক পেলে আমরা একটু কাজ দিয়ে একটু কমাই দিই। আচ্ছা, এই 24 আমরা একটু বুঝাই আমরা। 24 একদিন ছোট্ট একটা অঙ্ক। 24 বলতেছে আমাদের এখানে একটা কস্ট শিট দেওয়া আছে, ছোট একটা কস্ট শিট। কস্ট শিট বলতে কস্ট শিটের যে আইটেমগুলো সেগুলো দেওয়া আছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে 2 লাখ, ডিরেক্ট লেবার ম্যাটেরিয়ালের উপরে পার্সেন্টেজ করতে হবে। মানে এখানে সমস্যাটা কি, সরাসরি টাকা না দিয়ে একটার উপর আরেকটার পার্সেন্টেজ করতে বলছে, এবং ইন্ডিকেটও করে দিয়েছে কার উপর কার পার্সেন্টেজ করতে হবে। তো আমাদের শুধু প্রথমে চাইছে প্রাইম কস্ট বের করতে, কস্ট অফ সেলস বের করতে। প্রাইম কস্ট আর কস্ট অফ সেলস। প্রাইম কস্ট কিভাবে পাবো? ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে লেবার যোগ করলে আমি প্রাইম কস্ট পাবো। ম্যাটেরিয়াল হলো 2 লাখ, 80% যোগ করে দিবা ম্যাটেরিয়ালের, হয়ে যাবে কত? 3,60,000। এই 3,60,000 হলো প্রথমটার অ্যান্সার। তারপরে চাইছে কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস বলতে টোটাল কস্ট, একদম শেষ পর্যন্ত যাইতে হবে, এখানে যা যা ইন্টারেস্ট ওইগুলো সাহায্য নেই। তাহলে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করো। ফ্যাক্টরি ওভারহেড কিভাবে পাবো? লেবারের 50%। লেবার কত বের করছি? লেবার বের করছি 1,60,000, তার 50% কত? নিচে নামছিলাম, তার 50% 80,000 টাকা। তাহলে পেলাম কি ওয়ার্ক কস্ট, তার সাথে এই দুটো খরচ যোগ করবো। 75% অফ ফ্যাক্টরি অন কস্ট, এটা হলো 50% অফ ফ্যাক্টরি অন কস্ট। দুটোই ফ্যাক্টরি অন কস্টের উপর কস্ট যোগ করবো। ফ্যাক্টরি অন কস্ট বলতে এই যে এটা 80,000-এর উপরে 75%, আর কত পার্সেন্ট?
দুইটাই 75, একটা 75 একটা 50। কার উপর? ফ্যাক্টরি অন কস্ট। ওই যে ফ্যাক্টরি অন কস্ট 80,000-এর 75% আর হলো 50%। ঠিক আছে, 3 পাঁচে 15 হবে 30, সরি 50 তো 5 80,000-এর 50% কত হয়? 30,000 হয় না? না 50% 40,000 হয় কত? 30,000 লিখছি। 30,000। ও আমাদের এখানে একটু ভুল আছে, এটা কারেকশন করতে মনে ছিল না। পার্সেন্টেজ অফ 50% অফ অফিস অন কস্ট হবে, অফিস অন কস্ট হবে এখানে, অফ অফিস অন কস্ট। এবার হবে, দেখ আমার কোশ্চেন একটু ভুল ছিল। অফিস অন কস্ট, বুঝতে পারছি? তাহলে অফিস অন কস্টের পার্সেন্টেজ করলাম, এখানে একটু লিখে দিলে মনে ভালো হয় না? কত প্রথমটা কত? প্রথমটা হলো 80,000 1 2 3 4 ইন্টু কত পার্সেন্ট? 75%। পরেরটা হলো 60,000 ইন্টু কত পার্সেন্ট? 50%। ঠিক আছে, এই হলো আমাদের অফিস অন কস্ট আর সেলিং অন কস্ট। এটা সলিউশন নাও। 2400 হয়ে গেছে, 24টা একটু নাও। নিছি। তারপরে 25 নাও। 25 আমরা করাইছি এরকম অঙ্ক, একদম সেম অঙ্ক, অ্যামাউন্ট চেঞ্জ। একটা কয়েকটা অঙ্ক আগে করাইছি, ওই যে একটা ছিল যে এই যে এইরকম টাইপের দিতাম না, টোটাল কস্ট বিফোর সেলিং এক্সপেন্স, তারপরে এগুলো আমি করাইছি, দেখলে মনে পড়বে তোমাদের। এটা একটু নাও, এগুলো আমি একরকম দেখেই আর করাইতেছি না, কারণ অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে এর উপর, আমার আর একটা ক্লাস দিতে হবে বলবো। টোটাল অঙ্ক কয়টা জানি ছিল? আচ্ছা 33টা। 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 25 না, 25টা আমরা একদম হুবহু একটা অঙ্ক করছি, খালি এখানে পার্থক্য টাকার অ্যামাউন্টে। নিছো? হুম। আচ্ছা, আমরা আর একটা অঙ্ক দেখবো আজকে। তারপরে আমার আগের শুধু বাকি রয়েছে 23 না কত? 23 বাকি আছে। হ্যাঁ 23টা করাবো নেক্সট ক্লাসে। আর 23-এর পরে হলো আমরা 27 থেকে শুরু করবো। 27, 28, 29, 31, 27, 28, 29, 31, 6টা 7টার মধ্যে আবার একই রকম অনেকগুলো অঙ্ক আছে, আমরা কাজ দিয়ে শেষ করে দিতে পারবো আজকে। এটাই লাস্ট। The following data are taken from the books of অর্মা কোম্পানি। র মেটেরিয়াল আছে 1,50,000, এটা আমরা আগে বসাবো। র মেটেরিয়াল 1,50,000। ওয়েজেস আছে 1,20,000, ওয়েজেস বসালাম 1,20,000। ফ্যাক্টরি ইউটিলিটিজ এক্সপেন্স 10,000। ঠিক আছে, এটা আমরা পরে আসতেছি, এটা বলবো কিনা, কারণ আমাদের চাইছি কি সেটা তো আবার আপনি দেখতে হবে না। ফ্যাক্টরি ইউটিলিটিজ আছে 10,000। ডিপ্রিসিয়েশন অন মেশিনারি আছে 15,000। ফ্যাক্টরি রেন্ট আছে 20,000। অফিস স্যালারি আছে 30,000। অফিস ইউটিলিটিজ এক্সপেন্স, তারপর স্পেশাল ডিজাইন এক্সপেন্স 10,000। এখন এখানে তোমাকে আবার বুঝতে হবে যে কোনটা ডিরেক্ট কস্ট এবং কোনটা ইনডিরেক্ট কস্ট, কোনটা প্রত্যক্ষ খরচ, কোনটা পরোক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ ওইগুলাই যেগুলো ফ্যাক্টরির আগ পর্যন্ত বসে, ফ্যাক্টরি কস্টের আগ পর্যন্ত যে খরচগুলো বসবে সবই প্রত্যক্ষ খরচ। ফ্যাক্টরির আগ পর্যন্ত কারা কারা থাকে? ফ্যাক্টরি ওভারহেডের আগ পর্যন্ত থাকে র মেটেরিয়াল থাকে, ডিরেক্ট ওয়েজেস থাকে। ফ্যাক্টরি তো ফ্যাক্টরির পরে গেল না, ফ্যাক্টরি বা ফ্যাক্টরির পরে গেল, এগুলো কিছুই আসবে না এখানে যা আছে শেষেরটা আসবে, কারণ এটা প্রত্যক্ষ খরচের মধ্যে স্পেশাল ডিজাইন এক্সপেন্স, যেটা আমাদের চার্টে ভুল মানে দেওয়া হয় নাই, এখানে নতুন পেলা স্পেশাল ডিজাইন এক্সপেন্স। তাহলে এই তিনটা খরচ মিলেই হবে আমার প্রত্যক্ষ খরচ। ঠিক আছে, এবং পরোক্ষ খরচ কোনগুলো? বাকি যেই খরচগুলো আছে সেইগুলো, অর্থাৎ ফ্যাক্টরির মধ্যে যারা বসে তারা। ফ্যাক্টরির পরের গুলা কিন্তু না, ফ্যাক্টরির পরের গুলো হলো অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অপারেটিং এক্সপেন্স, কমার্শিয়াল এক্সপেন্স। ঠিক আছে, তার মানে ফ্যাক্টরি ওভারহেডের আগ পর্যন্ত যারা থাকবে তারা সবাই ডিরেক্ট এক্সপেন্স। ফ্যাক্টরি এক্সপেন্সের মধ্যে ওভারহেডের মধ্যে যারা থাকবে তারা হলো পরোক্ষ খরচ। আর ফ্যাক্টরি ওভারহেডের পরে যারা থাকবে তারা হলো অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভের আওতায় পড়বে, সেলিং এর মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে আমরা বসাই
নাকি আমি মনে একটু ভুল ইনফরমেশন দিচ্ছি, একটু দাঁড়াও, মিস্টেক হয়ে গেছে হয়তো। প্রথমটা ঠিক আছে, ফ্যাক্টরি এক্সপেন্সের আগ পর্যন্ত, পরেরটা একটু দেখি। আর বাকি ছিল তারা ফ্যাক্টরি ইউটিলিটিস ছিল 10,000, ডিপ্রিসিয়েশন এটাও ফ্যাক্টরির মধ্যে আসে 15,000, ফ্যাক্টরি রেন্ট 20,000। না আমি একটু ভুল ইনফরমেশন দিচ্ছি, হ্যাঁ। ফ্যাক্টরি ওভারহেডের পরে যারা আছে সবাই কি আসবে, ফ্যাক্টরি ওভারহেড থেকে শুরু করে এরপরে যা যা খরচ আছে সবই আমরা পরোক্ষ খরচের মধ্যে দেখাবো। আমার একটু ভুল বলতে মিস্টেক হয়ে গেছে। তাহলে যারা থাকবে সবই বসাই দেবো, অফিস স্যালারিজ, অফিস ইউটিলিটিস, যারা যারা ছিল সবই আমরা এখানে বসাই দেবো। আমাদের রেজাল্ট আসছে পরোক্ষ খরচ 83,000, প্রত্যক্ষ হলো 2,80,000, পরোক্ষ হলো 83,000। বুঝতে পারছি? তো এটার সলিউশনটাও নাও। আমরা নেক্সট ক্লাসে বাকি যেগুলো আছে কিছু করাবো, কিছু কাজ দেবো, শেষ হয়ে যাবে ওদের অঙ্ক। পরের অঙ্কগুলো ছোট ছোট আছে, বেশি বড় না। আমাদের মনে হয় একটা অঙ্ক ওর আগে বাকি আছে, মানে অনেক আগে, ওইটা না করলেও চলবে। ওইটা ওই যে প্রোডাক্ট মিক্সের অঙ্ক বলে ওটাকে, প্রোডাক্ট মিক্স, ওটা আবার অন্য নিয়ম, কিন্তু এত নিয়ম মনে রাখতে পারবে না, শুধু শুধু করাইলে তো হবে না, মনে তো থাকতে হবে। সলিউশন নিয়ে সেটা একটা কোশ্চেন হুম স্যার, আদার এক্সপেন্স এটা স্যার কোথায় যায়? যদি ফ্যাক্টরি এক্সপেন্সে দিই তাহলে কি অঙ্ক ভুল হবে?